হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা করব তোমাদের দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ বাই সিস্টার নিবেদিতা তার সেকেন্ড পার্ট, থার্ড পার্টটা। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি এবং তার ভিডিও কিন্তু এই দুটো পার্টের ভিডিওর লিঙ্ক আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে পড়ে নিতে পারো। এই যে দুটো পার্ট, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে যেটা আমাদের অলরেডি কমপ্লিট করেছি, এটা কিন্তু আজকে যেটা পড়বো তার সাথে কিন্তু রিলেটেড। কারণ কি? কারণ এটা আমরা হোল স্টোরি, একটা অনেকটা বড় একটা গল্প পড়ছি আমরা যেহেতু, এবং সেই ঘটনাগুলোর আমরা পার্ট 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 করে পড়ছি। তাহলে প্রিভিয়াস ভিডিওটাও কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে কমপ্লিট বুঝতে গেলে। আর প্রথম থেকেই বলে আসছি, প্রত্যেকটা ভিডিও লাস্টে কিন্তু যেটুকু আমরা যে পড়বো তার সম্পর্কে যে শর্ট কোয়েশ্চেন এবং তার সম্পর্কে যে এমসিকিউ বলো, অ্যাসারশন বলো, যে কোনো টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। কারণ কি? কারণ ঠিকঠাক করে কি পড়তে গেলে কিন্তু এমসিকিউ সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার করতে গেলে তোমার এমসিকিউ এবং আরো যে সমস্ত কোয়েশ্চেন থাকবে সেগুলো করতে গেলে কি করতে হবে? তোমাদের টেক্সটটাকে প্রথমে কিন্তু ভালো করে বুঝতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কিন্তু বুঝতে হবে, তাহলেই কিন্তু পারবে। আননেসেসারি শুধু যদি ভেবে থাকো যে টেক্সটটা না পড়ে শুধু কি করব এমসিকিউ গুলো পড়ে নেবো, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, টেক্সটটা মন দিয়ে ভালো করে পড়লেই কিন্তু সমস্ত যে কোনো ধরনের কোয়েশ্চেনে কিন্তু অ্যান্সার করা সম্ভব। আর এই টেক্সটটা যেহেতু তোমাদের প্রত্যেকের একটু ডিফিকাল্ট মনে হবে, তাই না? কারণ এটা বিভিন্ন রকমের আধ্যাত্মিক বিষয়ের এবং বিভিন্ন স্পিরিচুয়ালিটি সম্পর্কে এখানে বলা আছে, মা কালী ওয়ার্শিপ, এবং তাদের মধ্যে বিভিন্ন রকম তিনজনের মধ্যে বিভিন্ন কনভারসেশনের কথাও বলা আছে, যে সিস্টার নিবেদিতা, রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার সাথে সাথে তোমার স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, তো চলো আজকে আমরা দ্বিতীয় 3 নম্বর যে সেকশন সেটা আমরা কিন্তু আজ স্টার্ট করব। দেখো কি বলেছে, দেখো, it would have been altogether inconsistent with the Swami's idea of freedom. ঠিক আছে, অর্থাৎ ইনকনসিস্টেন্স কথাটা মানে কি? ইনকনসিস্টেন্স কথাটা মানে হচ্ছে আমরা বলি অমিল, অর্থাৎ আমরা বলতে পারি আনম্যাচ। ঠিক আছে, অমিল কি? ইনকনসিস্টেন্স স্বামীর অমিল ছিল কি? যে স্বামীর আইডিয়া অফ ফ্রিডম, অর্থাৎ স্বামী বিবেকানন্দের স্বাধীনতা সম্পর্কে ধারণা। কার? টু হ্যাভ শট টু ইম্পোজ হিজ ওন কনসেপশন অন এ ডিসাইপল। অর্থাৎ তার মানে কি বলতে চাইছেন এখানে? কি বলতে চাইছেন যে এটা একটা আনম্যাচ ছিল, যে কি, যে স্বামীর নিজের স্বাধীনতার ধারণা, এবং তিনি অট টু ইম্পোজ মানে হচ্ছে চাপিয়ে দেওয়া, অর্থাৎ তিনি কখনোই চাপিয়ে দিতেন না তার নিজের ওন কনসেপশন মানে হচ্ছে ইমপ্রেশন। আমরা কনসেপশন মানে আমরা ইমপ্রেশন বলতে পারি, তাই না? অর্থাৎ প্রভাব, ইমপ্রেশন, তার নিজের প্রভাব ধারণা বা তিনি যা মনে করতেন সেটা তার কখনোই, অর্থাৎ নিজের যে চিন্তাধারা, কখনোই তিনি তার কোনো ডিসাইপল অর্থাৎ শিষ্যদের উপর কিন্তু তিনি চাপিয়ে দিতেন না। স্বাধীনতা সম্পর্কে এটাই তার ধারণা ছিল। ঠিক আছে, যে তার নিজের কখনো জিনিস, তুমি যেটা মনে করছো সে ঠিক আছে, তোমার কাছে ঠিক, আমি যেটা মনে করছি কিন্তু আমার মনে করাটাই যে সঠিক, ঠিক আছে, তোমারটা ভুল, আমারটা কি গ্রহণ করতে হবে, এরকম কিন্তু ব্যাপার কিন্তু স্বামীজির মধ্যে কখনোই ছিল না। সেজন্য তার নিজের যে ইমপ্রেশন কখনোই নেভার কি করতেন, ইম্পোজ অন হিজ ওন ডিসাইপল। তারপর কি বলছে দেখো, বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ এ এডুকেশনিস্ট হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস on me now on the necessity of the taking of the Indian consciousness মানে কি? চেতনা। এখানে মাই মানে অর্থাৎ এখানে কি বলছেন? মাই মানে এখানে সিস্টার নিবেদিতা। এবার তিনি কি বলছেন যে এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ এ এডুকেশনিস্ট, যেহেতু পূর্ববর্তী পাস্ট লাইফে, আগের লাইফে তিনি ছিলেন একজন শিক্ষাবিদ সম্পর্কে তার তো একটা ভালো মন্দ কোনটা ভালো কোনটা জিনিস এটাকে বোঝার একটা ক্ষমতা রয়েছে। ঠিক আছে, তার এক্সপিরিয়েন্স থেকে শিখি বলছেন যে টু ইমপ্রেস মানে আমার উপর প্রভাব পড়েছিল বিং এডুকেশনিস্ট হওয়ার জন্য, অন মি দ্য নেসেসিটি অফ
কি প্রয়োজনীয়তা তিনি ফিল করেছিলেন, যে দ্য টেকিং অফ দ্য ইন্ডিয়ান কনসিয়াসনেস, অর্থাৎ ইন্ডিয়ার ভাবধারা, ইন্ডিয়ান ভারতীয় চেতনাকে এবার গ্রহণ করা তার সময় এসছে। এটা তিনি বুঝতে পেরেছিলেন তার মানে বুদ্ধিমত্তা থেকে। কে? সিস্টার নিবেদিতা। কেন তিনি ইন্ডিয়ান ভাবধারা, ইন্ডিয়ান কনসিয়াসনেস, হোয়াই শুড শি অ্যাডাপ্ট দ্য ইন্ডিয়ান কনসিয়াসনেস, তাই তো, কেন তিনি গ্রহণ করবেন সেটাও তিনি পরে বলেছেন, কেন তিনি গ্রহণ করবেন। দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি, অর্থাৎ পারপ্লেক্সিটি মানে হচ্ছে তোমার, আমরা বলতে পারি যে পারপ্লেক্সিটি মানে হচ্ছে কনফিউশন, তাই তো, কনফিউশন অর্থাৎ দ্বিধা, অর্থাৎ যে পার্সোনাল কনফ্লেক্সিটি কি হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ, যেটা রিলেটেড কি ছিল, একটা মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ অফ অমরনাথ, অর্থাৎ তার যে পার্সোনাল মানে ব্যক্তিগত দ্বিধা, সেটা একটা অ্যাসোসিয়েটেড রিলেটেড ছিল কোথায়, একটা অমরনাথ তীর্থযাত্রার সঙ্গে। তিনি সেটা বলেছেন কি, যে ওয়াজ উইটনেস, যেখানে তিনি সাক্ষী হয়েছিলেন, নট টু বি ফরগটেন, যেটাকে কিন্তু ভোলা যাবে না, টু দ্য স্ট্রং প্লেস, যে ঘটনাটা অমরনাথের যে তীর্থযাত্রার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল, তার সেই ঘটনাটা তার মনে একটা জায়গা আছে, স্ট্রং প্লেস রয়েছে, ঠিক আছে, হুইচ যেটা ইন্ডিয়ান সিস্টেম অফ ওয়ার্শিপ, অর্থাৎ ভারতীয় যে পুজোর পদ্ধতি, মানে পূজার যে পদ্ধতি প্রথা, হেল, যেটা ঘটেছিল ইন দ্যাট কনসিয়াসনেস, অর্থাৎ তিনি যেটা প্রিভিয়াস লাইনে তিনি কি বললেন, যে তিনি তার এখন সময় এসছে কি নেসেসিটি টেকিং অফ দ্য অ্যাডাপ্ট দ্য ইন্ডিয়ান কনসিয়াসনেস, সেই কনসিয়াসনেসটা এবার তিনি গ্রহণ করার এবার সময় এসছে, অর্থাৎ ভারতীয় প্লেস ইন্ডিয়ান সিস্টেম অফ ওয়ার্শিপ হেল্ড ইন দ্যাট কনসিয়াসনেস, অর্থাৎ ভারতীয় চেতনাকে গ্রহণ করার, এবং কি হচ্ছে তার সেই কনসিয়াসনেসে চেতনাতে এবার ভারতীয় এই পদ্ধতি, পুজোর পদ্ধতি তার মধ্যে কি গ্রহণ করার এবার সময় এসছে। সেই জন্য কি করছেন তিনি, আই সেট মাইসেলফ দেয়ারফর টু এন্টার দ্য কালী ওয়ার্শিপ, তাই না, এবং সেই জন্য তিনি কি করছেন, এবার তিনি কালীর যে পুজো, মা কালীর যে পুজো, সেখানে তিনি নিজেকে নিবিষ্ট করলেন, তাই না। অ্যাজ ওয়ান উড সেট ওয়ানসেলফ টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ অর টেক বাথ ডেলিভারেটলি পারহ্যাপস ইন এ নিউ রেস, অর্থাৎ তিনি এটাকে কম্পেয়ার করছেন, কি কম্পেয়ার করছেন, যে তিনি কালী যে ওয়ার্শিপে তিনি এন্টার করলেন, ঠিক আছে, এবং তার সে কালী ওয়ার্শিপ শুরু করা, এটাকে কম্পেয়ার করছেন তিনি একজন যেমন নতুন ভাষাবিদ, অর্থাৎ ভাষাবিদ নয়, কেউ যদি নতুন ভাষা শিখতে যায়, তাহলে প্রথম থেকে ভাষা শিখতে গেলে সে প্রথম থেকে একদম প্রত্যেকটা তার বর্ণ থেকে থেকে আরম্ভ করে প্রত্যেকটা নতুন করে শিখতে হবে। আজকে যদি আমি চাইনিজ শিখতে চাই, আজকে যদি আমি জাপানিজ শিখতে চাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাকে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আমাকে পড়তে হবে, তাই না, ছোট প্রথম থেকে। তো সেই জন্য যখন তিনি তার কালী ওয়ার্শিপকে তিনি একদম কি করলেন, একদম শুরু থেকে কিন্তু স্টার্ট করলেন, ঠিক যেমন কি একজন মানে ল্যাঙ্গুয়েজ শেখার, মানে নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে যেটা করে, এবং তার সাথে সাথে ডেলিভারেটলি মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে, বারবার ভাবে, পারহ্যাপস একটা নতুন রেসে, অর্থাৎ রেস মানে হচ্ছে মানব জাতি জন্মগ্রহণ করলে সে যেমন একটা নতুন ভাষা যেমন অ্যাকিওর করে, আমি বাঙালি, ঠিক আছে, কেউ দেখা গেল যে আফ্রিকান কোন একটা জনগোষ্ঠীর মধ্যে জন্মগ্রহণ করছে, তাদের নিজস্ব লোকাল ল্যাঙ্গুয়েজ শিখবে, তাই না, ঠিক সেরকম করে একটা তিনি কি করলেন, কালী ওয়ার্শিপকেও তিনি সেরকম করে যে তিনি গ্রহণ করলেন, সুতরাং সেটাকেও তিনি সেরকম ভাবে নতুন করে প্রথম থেকে বোঝার চেষ্টা করলেন। তারপর দেখো, টু দিস ফ্যাক্ট আই ও, ঠিক আছে, ইট দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড as much as I did for our master's lives and thought, এবং সেই পরিপ্রেক্ষিতে কি করলেন, and this টু দিস ফ্যাক্ট, এই পরিপ্রেক্ষিতে তিনি কি করলেন, আই ও মানে হচ্ছে ঋণী থাকা, ঠিক আছে, ঋণী থাকা বা আমরা বলতে পারি বি আন্ডার এ অব্লিগেশন, ও মানে হচ্ছে ঋণী, বা বি আন্ডার এ অব্লিগেশন, কারো প্রতি অনুগত্য থাকা, ঠিক আছে। অর্থাৎ তিনি কি করলেন, টু দিস ফ্যাক্ট, এই ঘটনার জন্য, আই ও ইট দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে সমর্থ হয়েছিলাম, অ্যাজ মাচ কতটুকু,
অ্যাজ ডিড, যতটা আমি পেরেছিলাম, ফর আওয়ার মাস্টার্স লাইফ। ঠিক আছে, অর্থাৎ কালী পুজো সম্পর্কে তিনি কালী ওয়ার্শিপের মধ্যে তিনি এন্টার করে গেলেন এবং সেই সম্পর্কে তার যে চেতনা ভাবধারা, সেই সম্পর্কে তার ফিলোসফি জানতে তিনি কতটা বুঝতে সমস্ত সামর্থ্য হয়েছিলেন, যতটা স্বামী বিবেকানন্দ দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং যতটা তিনি স্বামী বিবেকানন্দের কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো বুঝতে পেরেছিলেন। ঠিক আছে, মাস্টার্স লাইফ অ্যান্ড থট, তার ভাবধারা থেকে। আর কি বলছে যে কিভাবে শিখেছিলেন, স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে। ঠিক আছে, আস্তে আস্তে, মানে আস্তে আস্তে। গ্লিমস আফটার গ্লিমস, গ্লিমস কথাটা মানে কি, এক টুকরো, এক ঝলক, আস্তে আস্তে, এক ঝলক আস্তে আস্তে। আই বিগেন টু কম্প্রিহেন্ড, ঠিক আছে, আই বিগেন টু কম্প্রিহেন্ড, আই বিগেন টু কম্প্রিহেন্ড কথাটা মানে হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, কম্প্রিহেন্ড কথাটা মানে হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ড, যার ফেজাল ভাব কি, মেড আউট, তাই না? তাহলে আই বিগেন টু কম্প্রিহেন্ড এ লিটল, আমি আস্তে আস্তে বুঝতে পারলাম। ঠিক আছে, অর্থাৎ তারপরে কি বলছে, অ্যান্ড ইন মাস্টার্স রিলিজিয়ান্স, ঠিক আছে, রিলিজিয়াস হি ওয়াজ উইদাউট নোয়িং। ঠিক আছে, অর্থাৎ অ্যান্ড মাস্টার্স, যে মাস্টারের যে ধর্ম, ঠিক আছে, মাস্টার মানে এখানে তার প্রভু, শ্রী তার গুরুদেব, অর্থাৎ তার গুরুদেব কে ছিলেন, স্বামী বিবেকানন্দ। সেখানে কি বলছে, অ্যান্ড হিজ মাস্টার্স রিলিজিয়াস হি ওয়াজ, তিনি ছিলেন, উইদাউট নোয়িং ইট, তিনি এটা জানতেন না, স্বামী বিবেকানন্দ কি জানতেন না, যে উইদাউট নোয়িং ইট এ বর্ন এডুকেটর, অর্থাৎ তিনি ছিলেন, তার অজান্তেই তিনি ছিলেন একজন বর্ন এডুকেটর, মানে তিনি জন্মজাত একজন শিক্ষক ছিলেন। ঠিক আছে, কার জন্য বলছেন, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দের জন্য বলছে, তিনি হি ওয়াজ এ বর্ন এডুকেটর। হি নেভার চেকড স্ট্রাগলিং থট, অর্থাৎ তিনি কখনোই, মানে কি বলবো, স্ট্রাগলিং থট মানে কখনোই, মানে লড়াইয়ের ভাবনা যেটা তিনি মনের মধ্যে আনেননি, অর্থাৎ তিনি লড়াইয়ের কোনো ভাবনা তার মনের মধ্যে ছিল না, নেভার চেক এ স্ট্রাগলিং থট। এবং বিং উইথ হিম ওয়ান ডে হোয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন, তার সঙ্গে থাকাকালীন যখন মা কালীর একজন কি একটা ছবি যখন তার সামনে নিয়ে আসা হলো, অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, এবং দেখা গেল নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, তুমি কালীর ছবিটা নিয়েছে, একদম দেখলি যে ভক্তি পড়ে, যে একদম তারপরে হামলিয়ে পড়ে প্রণাম করবে, ইয়ে করবে, সেরকম তিনি কিছু করলেন না, অতটা তিনি একটা এক্সপ্রেশন দিলেন না মা কালীর ছবিটা দেখে। ঠিক আছে, আই সাডেনলি, তখন আমি জিজ্ঞাসা করি, ঠিক আছে, যে আই সাডেনলি সেড, আমি বলি, পারহ্যাপস স্বামীজি, তিনি মানে স্বামী সিস্টার নিবেদিতা বলছেন যে পারহ্যাপস স্বামীজি সম্ভবত কালী ইজ দ্য ভিশন অফ শিবা, অর্থাৎ কালী হচ্ছে শিবের দর্শন। কে বলছেন, কারণ কে বলছেন, স্বামী সিস্টার নিবেদিতা বলছেন শিবেরই দর্শন, কারণ যেই শিব সেই কালী, সবই তো এক, সবই তো ব্রহ্মা মানে হচ্ছে একটা ঈশ্বর, কার বিভিন্ন রকমের রূপ। তখন কি বলছে, ইসি, তাই নাকি, হি লুকড অ্যাট মি ফর এ মোমেন্ট, সে আমার দিকে কিছুক্ষণের জন্য কি করলো, তাকালো, যে আমি যেই কথাটা বললাম যে পারহ্যাপস কালী ইজ দ্য মানে ভিশন অফ শিবা, এই কথাটা শুনে তিনি তখন কি বলছে, ওয়েল, দারুন, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, তুমি তোমার এটাকে কি করো, তোমার নিজের ভাবে তুমি প্রকাশ করো। ঠিক আছে, এবং হি সেড জেন্টলি, তিনি খুব বিনম্রভাবে বললেন যে এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, তোমার নিজের মতো করে তুমি দেখো, তুমি মাকে তুমি তোমার চোখে যেমন দেখছো তুমি সেরকম দেখো, ঠিক একটা জলের মতো, তুমি যে পাত্রের তুমি রাখবে তোমার কাছে সেই আকারই ধারণ করবে। ঠিক আছে, অর্থাৎ দেখো, এই যে তিনি প্রথমেই আমাদের যে একটা কথা আমরা যে লাইনটার মাধ্যমে তিনি কি করলাম, আমরা যে স্টার্ট করেছিলাম যে ইট উড হ্যাভ বিন অল টুগেদার ইন মানে কনসিস্টেন্ট উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম। ঠিক আছে, অর্থাৎ তিনি আনম্যাচড যে একটা আইডিয়া অফ ফ্রিডম ছিল, এবং তিনি কি করতেন, যে টু হ্যাভ শাউট টু ইম্পোজ হিজ ওন কনসেপশন অন এ ডিসাইপল, অর্থাৎ তার নিজের চিন্তাধারা, কিন্তু তার কাছে স্বাধীনতার মানে কি ছিল, তিনি তার নিজের চিন্তাধারা কখনো শিষ্যদের উপর চাপিয়ে দিতেন না। এখানেও কিন্তু তাই, মানে তারই আমরা একটা প্রতিফলন দেখছি, তাই না? তিনি যখন দেখছেন যে তার মনে হলো যে শিবা, ভিশন অফ শিবা হচ্ছে কালী,
তিনি যখন সেটাকে তিনি মান্যতা দিলেন এবং তিনি কি বললেন যে তুমি তোমার নিজের মতো করে দেখো। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো তারপর দেখো another day, অন্য একদিন, he was going with me to visit old মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগর। অর্থাৎ একদিন তিনি কি করছিলেন, মানে আমার সাথে একদিন একদম ওল্ড মানে বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তিনি কিন্তু গেলেন। ঠিক আছে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। ইন দ্য সেকুলেশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো। কোথায় গেলেন? নিরালায়। অর্থাৎ তিনি মানে জোড়াসাঁকোরের যে ঠাকুর বাড়ি, জমিদার বাড়ি, সেই জোড়াসাঁকোরের ঠাকুর বাড়িতে কিন্তু তিনি গেলেন, যিনি তিনি একাকী ছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ, বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ কিন্তু একাকী ছিলেন। সেকুলেশন কথাটা মানে কি হচ্ছে? লোনলিনেস বা লোনলি বলতে পারি বা সলিটারি বলতে পারি, লোনলি বা সলিটারিও বলতে পারি। বুঝা গেছে? অর্থাৎ বৃদ্ধ যে মহর্ষি দেবেন্দ্রনাথ তিনি জোড়াসাঁকোরে ছিলেন, তিনি তার সঙ্গে আর কি সিস্টার নিবেদিতা এবং রামকৃষ্ণ তিনি দেখা করতে গেলেন স্বামীজি। এবার যাবার সময় কি হচ্ছে দেখো, এন্ড বিফোর উই স্টার্টেড, আমরা যে স্টার্ট করব তার আগে, যাওয়ার আগে, হি কোয়েশ্চেনড মি অ্যাবাউট এ ডেথ সিন at which I had been present in the night before। অর্থাৎ তিনি যাওয়ার আগে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আগের দিন রাত্রে, নাইট বিফোরে কি ছিলেন? একজনের ডেথ সিন, একজন মারা যাচ্ছে, সেরকম সেই মারা যাচ্ছে সেই শেষ অবস্থায় তিনি সেই জায়গাতে কি ছিলেন? সিস্টার নিবেদিতা কিন্তু উপস্থিত ছিলেন, তাই তো? সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং তারপরের দিন তাকে সিস্টার নিবেদিতাকে তিনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমার ওই ডেথ সিন যে মরণ যে দৃশ্যটা তুমি দেখলে তার সম্পর্কে তোমার কি ধারণা? I told him eagerly on the sudden realization। রিয়েলাইজেশন মানে হচ্ছে তোমার রিয়েলাইজ করতে, আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ তিনি মানে পারসেপশন বলতে পারি আমরা। তিনি হঠাৎ করে মানে আই টোল্ড হিম, আমি তাকে বললাম, ঠিক আছে, ইগারলি, একদম উৎসুকের সাথে, মানে সাডেন, হঠাৎ করে তার রিয়েলাইজেশন মানে বুঝতে পারলেন সেই থেকে কি, দ্যাট হি কেম টু মি, যেটা আমার যে রিয়েলাইজেশন যে পারসেপশনটা আমার কাছে হঠাৎ উদয় হলো, আমার সেই আইডিয়াটাই আমি কিন্তু স্বামীজিকে বললাম। তিনি কি বললেন দেখো, দ্যাট রিলিজিয়াস ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজ, কি বলছে? রিলিজিয়ান্স ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজেস, বলছে ধর্মই হচ্ছে কি একমাত্র ভাষা। কেন? and we must speak to a man in his own language। এবং ধর্ম যেহেতু একটা ভাষার মতো, সেই জন্য একটা মানুষের সাথে কথা বলতে গেলে কি হবে? তার সাথে যেটা যে ভাষাতে সে কথা বলতে অভ্যস্ত, তার সাথে সেই ভাষাতেই কিন্তু কথা বলতে হবে, তাই না? অর্থাৎ ধর্ম হচ্ছে ভাষার মতো। ভাষা কি? ভাষা হচ্ছে তোমার নিজের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। ঠিক আছে, ইজ এ মিডিয়াম, language is a medium through which we can express our emotion, feelings, যা কিছু, সেটাই তো ভাষা। ঠিক আছে, এবং সেই ধর্মটা হচ্ছে সেরকম। অ্যাকচুয়ালি ধর্ম কি? ধর্ম হচ্ছে যেটা মানুষকে ধারণ করে রাখে। ঠিক আছে, অর্থাৎ মানুষের সমৃদ্ধির জন্য যেটা দায়ী, সেটাই হচ্ছে ধর্ম। ঠিক আছে, সেজন্য একজন মানুষের সাথে ইন্টারাকশন করতে গেলে যেমন ভাষা থাকে, মানে ভাষা দ্বারা ইন্টারাকশন হয়, সেরকম ঠিক ল্যাঙ্গুয়েজটাও ঠিক সেরকম ভাষার মতো। ঠিক আছে, তার সাথে সেরকম ভাবে ইন্টারাকশন করতে হবে। এবার তারপরে কি বলছে দেখো, হ্যাঁ, হিজ হোল ফেস, আমার এই কথাটা শুনে, অর্থাৎ স্বামী বিবেকানন্দের তার সমগ্র মুখমণ্ডলটা লাইটেড আপ, একদম মানে প্রজ্বলিত হয়ে উঠলো, মানে ঝকঝক, গ্লিটার্ড অ্যাট দ্য থট, আমার এই চিন্তাতে। তখন কি বলছে? ইয়েস, হি এক্সক্লেম। ঠিক আছে, সে বললেন কি, আর কি বললেন যে and রামকৃষ্ণ পরমহংস was the only man, অর্থাৎ তিনি বললেন যে রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন একমাত্র মানুষ who taught that, অর্থাৎ তিনি এই কথাটা তিনি আমাকে বলেছিলেন যে কি, যে রিলিজিয়ান্স হচ্ছে ইজ এ ল্যাঙ্গুয়েজ, ইজ লাইক এ ল্যাঙ্গুয়েজ, এই কথাটা রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলেছিলেন। and he was the only man who
এভার হ্যাড দ্য কারেজ, সেই রামকৃষ্ণ পরমহংস দেবী হচ্ছেন এমন মানুষ যার এটা বলার সাহস ছিল, টু সে দ্যাট উই মাস্ট স্পিক, আমাদের অবশ্যই বলা উচিত কি, টু অল মেন, সবার সাথে, প্রত্যেকটা মানুষের সাথে, ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের সাথে তার নিজের যা ভাষা সেই ভাষাতেই কথা বলতে হবে। হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা মানুষের কি, আমাদের প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা মানুষ কি তার নিজের রিলিজিয়ন নিয়ে থাকে, একটা ধর্ম নিয়ে থাকে, তাই তো? সুতরাং আমাদের উচিত প্রত্যেককেই সে প্রত্যেকের ধর্মকে সম্মান জানানো, এবং ল্যাঙ্গুয়েজ যেমন তাদের এক্সপ্রেশন আমাদের প্রকাশ করার মাধ্যমে ইন্টারাকশনের জন্য আমাদের কাজে লাগে, সেরকম ধর্মটাও মানুষের সমৃদ্ধির জন্য কাজে লাগবে। ঠিক আছে, এখানে ধর্মের নামে কোনো মানে গোড়ামি কিন্তু এখানে কোনো স্থান নেই, ভাষার মতো ধর্ম। দেখো বোঝা গেল। এবার তারপর দেখো, ইয়েট there come a day when he found it necessity to lay down with unmistakable clearness in his own position in the matter of the mother worship। অর্থাৎ ইয়েট, তবুও এমন একটা দিন আসলো, এমত অবস্থায় এমন একটা দিনে কি করলো, when he found the necessity, যখন সে প্রয়োজনীয়তা বোধ করলো, necessity to lay down মানে হচ্ছে এস্টাবলিশ করা, to establish কি, with unmistakable, ঠিক আছে, মানে নির্ভুল ভাবে কি, the clearance in his own position, মানে তার যে নিজের যে পজিশন সম্পর্কে, তার নিজের যে অবস্থান কি, the matter of কালী, অর্থাৎ মাদার ওয়ার্শিপ, অর্থাৎ মাদার ওয়ার্শিপের তার কি কনসেপ্ট, সেটাকে তার স্ট্যান্ডটা কি সেটা পরিষ্কার করে জানানোর তার সময় হলো, মাতৃপুজো। I was about to lecture at the কালীঘাট, আমি কি করছিলাম, একটা কালীঘাটে একটা লেকচারের জন্য আমি কিন্তু রেডি হচ্ছিলাম, মানে যাবে আর কি। and he came to instruct me, এবং তিনি আমার কাছে এসেছিলেন এবং ইনস্ট্রাক্ট দিলেন কি, that if any foreign friends should wish to be present, যদি কোনো বিদেশি কোনো বন্ধু বান্ধব যাই হোক কেউ যদি আসে সেখানে, মানে ওই যে বক্তৃতা তিনি রিলিজিয়াস স্পিচ করবেন, সেখানে যদি কেউ আসেন তাহলে কি করবে, দে ওয়ে টু রিমুভ দেয়ার শুজ, তাদেরকে কিন্তু তাদের চপ্পল বা জুতো ছেড়ে কিন্তু খালি পায়ে আসতে হবে, অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, জুতো ছেড়ে আসতে হবে এবং তার সাথে সাথে মেঝেতে বসতে হবে। ঠিক আছে, লাইক দ্যাট রেস্ট অফ দ্য অডিয়েন্স, যেহেতু অন্যান্য অডিয়েন্সরা যেমন বসে থাকবে মেঝেতে, তাদেরকেও কিন্তু মেঝেতে বসে থাকতে হবে। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশন ওয়ে টু বি ডান, অর্থাৎ ইন দ্যাট প্রেজেন্স মানে সেখানে কিন্তু সেই উপস্থিতিতে, অর্থাৎ যেখানে গ্যাদারিং হবে সেখানে কিন্তু কোনো রকমের এক্সেপশন মানে হচ্ছে বিভেদ করা যাবে না। ঠিক আছে, ও ফরেনার, মানে ও জুতো পরে যেমন আসবে, মানে এখানে কি, এখানে কোনো ডুয়ালিটি চলবে না, এখানে কোনো রকম কি বলবো, যে সমস্ত এক। ঠিক আছে, যেমন ধর্মের ক্ষেত্রে বলো, অন্যান্য ক্ষেত্রেও যেমন আমরা যেমন পুজো করাতে যাই, ঠিক আছে, তারাপীঠ যাই, যাই বিভিন্ন জায়গায়, দেখবে পয়সা দিলে কি হয়, পয়সা দিলে তোমাকে তাড়াতাড়ি কিন্তু পুজোটা হয়ে যায়, সে পুজোর কিন্তু কোনো দাম আছে কি, কোনো দাম নেই। অর্থাৎ ভগবানের ক্ষেত্রেও কিন্তু ডুপ্লিসিটি চলছে, তাই না? তাদের যে পূজারি যে মানে অর্গানাইজ করাচ্ছে, তাদের মধ্যেও কিন্তু দু রকম ব্যবস্থা থাকে, যে ভগবানকে শর্টকাটে কিভাবে তোমাকে ভগবানকে পৌঁছে দেবে। সুতরাং এরকম নয়, অর্থাৎ এটার মধ্যে তিনি কি বলতে চাইলেন, ওখানে যিনি আসবেন, এখানে ধনী গরিব বড় লোক যাই হবে হোক না কেন, সবাইকে কিন্তু মেঝেতে বসতে হবে। ঠিক আছে, এবং সবাইকে খালি পায়ে কিন্তু সেখানে প্রবেশ করতে হবে, এটাকে তিনি সুনিশ্চিত করার জন্য দায়িত্ব দিলেন কাকে, সিস্টার নিবেদিতাকে। এবং আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, আমি এবং নিজে কি করলাম, এটার জন্য আমি কি করলাম, দায় নিলাম। হ্যাঁ, এটা আমি নিশ্চিত করব যে সবাই যেন, মানে এখানে কোনো ভেদাভেদ না হয়, সবাই যেন, ফরেনার বন্ধু যদি কেউ আসে তাহলে তারা যেন মাটিতেই বসবে এবং খালি পায়ে আসবে। বোঝা গেল? তারপর দেখো, আফটার সেইং অল দিস, অর্থাৎ এই সমস্ত কথাগুলো বলার পরে, however he lingered before going and then making a side reference to the Colonel Hayes poem, কি পোয়েমটার নাম, দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেলস। অর্থাৎ তিনি এখান থেকে মানে এগুলো বলার পরে, however he lingered, লিঙ্গার মানে হচ্ছে অপেক্ষা করা,
ওয়েটেড, লিঙ্গার মানে ওয়েটেড। ওয়েটেড অর্থাৎ কি বলছে, তিনি ওয়েটেড অ্যান্ড বিফোর গোয়িং, যাবার আগে তিনি কি বললেন, এবং সাই রেফারেন্স, তিনি একটা লাজুক লাজুক স্বরে তিনি কি করলেন, একটা কর্নেল হেইস এর একটা পোয়েম দ্য গার্ডিয়ান, গার্ডিয়ান অ্যাঞ্জেলস এর একটা যে পোয়েম আছে সেখান থেকে কার লেখা, কর্নেল হেইস, তিনি সেখান থেকে বললেন কি একটা কথা বললেন, যে এটা স্বামীজির নিজস্ব কথা, যে হি সেড দ্যাট ইজ প্রিসিয়াসলি, প্রিসিয়াসলি মানে হচ্ছে, প্রিসিয়াসলি মানে এক্স্যাক্টলি, নির্দিষ্ট করে, যে দ্যাট ইজ প্রিসিয়াসলি মাই পজিশন অ্যাবাউট ব্রহ্ম অ্যান্ড দ্য গডস। ঠিক আছে, তার পজিশন এবার প্রিসিয়াসলি একদম নির্দিষ্ট করে তিনি তার যে স্ট্যান্ড ব্রহ্ম এবং গড সম্পর্কে তিনি সেটা বললেন। আই বিলিভ ইন ব্রহ্মা, আমি ব্রহ্মতে বিশ্বাস করি, ইন দ্য গড, ঠিক আছে, ব্রহ্মা অ্যান্ড দ্য গড, গডে বিশ্বাস করি, অ্যান্ড নট ইন এনিথিং এলস, তার বাইরে কিন্তু আমি আর কিছু বিশ্বাস করি না। অর্থাৎ তিনি কার বিশ্বাসী, তিনি ব্রহ্মের বিশ্বাসী এবং তিনি গডের বিশ্বাসী। ব্রহ্ম কি, ব্রহ্ম আগে আমরা ডিসকাস করেছি, ব্রহ্ম হচ্ছে সত্য, অ্যাকচুয়াল, যে ইটার্নাল গড, যার কোনো শেপও নেই, কোনো সাইজও নেই, ঠিক আছে, শেপলেস গড, ইটার্নাল গড, যার কোনো মৃত্যুও নেই, ঠিক আছে, তার কোনো স্পেশাল ফর্মও নেই, এবং তিনি তার সেই জন্য তিনি অদ্বৈত বেদান্তবাদের তিনি একদম প্রবক্তা ছিলেন, ডক্টরাইন ছিলেন, এবং তার সাথে সাথে গডে, বোঝা গেল। এবার আমরা দেখব নেক্সট পার্টটা, দেখো তারপর কি বলেছে, হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড দ্যাট, ঠিক আছে, অর্থাৎ তিনি ছিলেন এভিডেন্টলি, এভিডেন্টলি মানে কি, এভিডেন্টলি, এভিডেন্টলি মানে হচ্ছে প্রমাণ সাপেক্ষ, he was evidently afraid that my intellectual difficulty, অর্থাৎ স্বামী বিবেকানন্দ তিনি মানে ভয় করতেন, ঠিক আছে, অ্যাফ্রেড ভীত ছিলেন, মানে তিনি ভীত তো নয়, সন্দিহান ছিলেন, যে তার ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি, অর্থাৎ ইন্টেলেকচুয়াল মানে কি, অর্থাৎ যে নলেজেবল পার্সন, বুদ্ধিমত, কারণ সিস্টার নিবেদিতা তিনি মানে তিনি কি ছিলেন, তিনি তো একজন বুদ্ধিমতী মহিলা ছিলেন, মানে ইন্টেলেকচুয়াল পার্সন ছিলেন, এবং যেটা কি হতো, উড বি লাই, তার মধ্যে সেটা থাকতে পারে, হোয়ার হিজ ওন মাস্ট ডান, ঠিক আছে, অর্থাৎ তার মধ্যেও বিভিন্ন রকম কোয়েশ্চেন, মানে স্বামী বিবেকানন্দের মধ্যেও কি ছিল, বিভিন্ন রকম সবসময় অনেক কোয়েশ্চেন তার মধ্যে ছিল, তারপর অনেক সেই সমস্ত কোয়েশ্চেনের পরে, মানে কনফিউশনের পরে তিনি কি করেছেন, মা কালীকে তিনি অ্যাকসেপ্ট করেছিলেন। পরে আমরা পড়বো, দেখবে তিনি কিন্তু মা কালীকে প্রথমে কিন্তু তিনি মানে অ্যাকসেপ্টই করেননি। তো সেরকম সিচুয়েশন স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতারও হতে পারে, কারণ তিনি তো কোনো একদম ইগনোরেন্স ওমেন ছিলেন না, অজ্ঞ কোনো মহিলা তো ছিলেন না, সেই জন্য তার ইন্টেলেকচুয়ালিটি, তার যে বুদ্ধিমত্তা, এই কনসেপ্টটাকে গ্রহণ করতে তার মানে হয়তো ডিফিকাল্ট হতে পারে। কি কনসেপ্ট নিচে দেখবো, দেখো, ইন দা ইনকম্প্যাটিবিলিটি, ইনকম্প্যাটিবিলিটি মানে হচ্ছে আনম্যাচড, অর্থাৎ আনম্যাচ, আনম্যাচ কি, আনম্যাচ দেখো, দ্য exaltation of the definite scheme of worship within the highest Vedantic theory of Brahma। দেখো এটা হচ্ছে মানে সবথেকে থেকে কঠিন পার্ট আমরা বলতে পারি। কি বুঝলে এটার মধ্যে, দেখো এখানে কি তিনি কি বলছেন, তিনি বলছেন তিনি দুটোর মধ্যে ডিস্টিংগুইশ ক্রিয়েট করেছেন। তাহলে এই যে ইনকম্প্যাটিবিলিটি অর্থাৎ অসমানতা, কিসের মধ্যে অসমানতা, এই যে এক্সালটেশন, এক্সালটেশন কথাটা মানে হচ্ছে কি, যে পরমানন্দ, ঠিক আছে, স্টেট অফ, আমরা বলতে পারি পরমানন্দ, এ স্টেট অফ এক্সট্রিম এক্সাইটমেন্ট,
ঠিক আছে, এক্সাইটমেন্ট না বলে আমরা হ্যাপিনেস বলতে পারি। ঠিক আছে, এক্সাল্টেশন। অর্থাৎ এখানে দেখো ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, এখানে তিনি এই নিয়ে সন্দিহান ছিলেন স্বামী বিবেকানন্দ, কার প্রতি? সিস্টার নিবেদিতার প্রতি, যে এখানে দুটো জিনিসের মধ্যে কি, যে এক হচ্ছে যে ডেফিনাইট স্কিম অফ ওয়ার্শিপ, অর্থাৎ যে পুজোর যে পদ্ধতি, আমাদের যে পুজোর যে পদ্ধতি, পুজো করার যে পদ্ধতি, ওয়ার্শিপ যে প্রসেস, এবং তার সঙ্গে কি দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্ম। তার মানে কি, দেখো একদিকে আমাদের যে তোমার এই যেখানে যে রয়েছে যে ডেফিনাইট স্কিম অফ ওয়ার্শিপ, আমাদের পুজোর পদ্ধতি কি, আমরা মূর্তি পুজো করি, আইডোলেট্রাস, তাই না, কালীর পুজো করছি। আর অন্যদিকে কি হচ্ছে, হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্ম, বেদান্তিক থিওরি, হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্মতে কি বলা আছে, গড কি, ইটারনাল গড। ঠিক আছে, তিনি হচ্ছে ইটারনাল গড এবং তার কোনো শেপ আর সাইজ নেই। তাহলে ব্রহ্মতে কি বলছে, অ্যাকর্ডিং টু বেদান্তিক থিওরি, বেদান্তিক থিওরি অনুযায়ী বলছে যে গড হচ্ছে শেপলেস। ঠিক আছে, ইট হ্যাজ নো ফর্ম, সেটাই। আর আমরা আইডোলেট্রাসের মধ্যে কি বলছে, আমাদের যে জেনারেল যে লোকেরা কিভাবে পুজো করে নির্দিষ্ট বিধি মেনে, এবং একটা আমরা মূর্তিকে কনসিডার করে পুজো করি, অর্থাৎ আমরা আইডোলেট্রাস, যেটা আমরা প্রথমেও পড়েছি। অর্থাৎ এই দুটো জিনিসের মধ্যে যে পার্থক্য, অর্থাৎ এই যে তোমার হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ মানে ব্রহ্ম এবং এই আর যে স্পেশাল স্কিম অফ ওয়ার্শিপ, এই দুটোর মধ্যে যে আমি যে ডিফারেন্সটা বুঝতে যে পারবো না, সেই নিয়ে তিনি কিন্তু সন্দিহান ছিলেন। আমি কি বুঝতে পারবো কি পারবো না, সেই নিয়ে কিন্তু স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতার প্রতি কিন্তু সন্দিহান ছিল। বোঝা গেল? সেই জন্য কি দেখো, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, তিনি কিন্তু বুঝতে পারেননি, দ্যাট টু আস হু স্টুড অ্যাবাউট হিম, যে তিনি দাঁড়িয়ে আছেন, হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দিস অপোজিট। অর্থাৎ তিনি স্বামী বিবেকানন্দ, তিনি মানে স্বামী সিস্টার নিবেদিতা বলছেন, তিনি নিজেই বুঝতে পারেননি এই যে দুটো কন্ট্রাডিক্টরি থিওরি, মতবাদ, ঠিক আছে, যে একটা হচ্ছে তোমার যে স্পেশাল ফর্ম মানে যে স্পেশাল স্কিম অফ ওয়ার্শিপ, আর তার সাথে এই যে হাইয়েস্ট বেদান্তিক থিওরি, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্স দুটোকে তিনি এই স্বামী বিবেকানন্দ নিজেই রিকনসিলিয়েশন, অর্থাৎ নিজেই রিকনসিলিয়েশন মানে কি, মানে হচ্ছে রিইউনিয়ন, মানে মেলানো, রিইউনিয়ন। অর্থাৎ এই যে দুটো থিওরি, এই একটা থিওরি, এই একটা থিওরি, ঠিক আছে, এই দুটোকে সাবমার্জ করেছে কোন জায়গায়, স্বামী বিবেকানন্দ নিজে। ঠিক আছে, সেই জন্য তিনি বলছেন যে হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দিস টু অপোজিট। এখানে টু অপোজিট মানে কোন দুটো অপোজিট, দ্য স্কিম অফ ডেফিনাইট স্কিম অফ ওয়ার্শিপ আর এন্ড দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্ম। এই দুটো মতবাদের মধ্যে তিনি তার কাছে তিনি নিজেই এই দুটো মতবাদের সম্মেলন ঘটিয়েছেন। এন্ড দ্য উইটনেস অফ দ্য ট্রুথ অফ ইচ, ঠিক আছে, এবং প্রত্যেকটা সত্যের প্রতি তিনি কি হয়েছে, তিনি সাক্ষী থেকেছেন। ফলোইং আপ দিস ট্রেল অফ থট, ঠিক আছে, এই চিন্তা করতে করতে দেয়ারফর কি হি ড্রপড ইনটু এ মুড অফ হাফ সলিলকি। এই সমস্ত কথা বলতে বলতে কি হয়েছে, তিনি হঠাৎই তিনি কি ছিলেন, হাফ সলিলকি, মানে হাফ সলিলকি মানে একদম মানে সেলফ টকিং, বিড়বিড় করে তিনি কিছু বলতে লাগতেন। অর্থাৎ হাফ সলিলকি মানে আমরা কি বলতে পারি, যে সেলফ টকিং, নিজের মনে মনে কিছু বলা, সেলফ টকিং, অর্থাৎ নিজের মনে মনে বিড়বিড় কিছু বলতে, তিনি কিছু বলতে থাকতেন। এন্ড স্যাট ফর এ হোয়াইল, কিছুক্ষণ বসতেন এবং কি হয়েছে, টকিং ডিসজয়েন্টেডলি মানে হচ্ছে মানে মানে লাগাম মানে খাপ ছাড়া কথা, যেটা গোদা বাংলায় যাকে আমরা বলি, মানে প্রপারলি নয়, মানে টুকরো টুকরো কথা, ডিসজয়েন্টেডলি, এবং অ্যান্সারিং কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনের অ্যান্সার দিতেন, এবং ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, এবং নিজেকে ক্লিয়ার করার চেষ্টা করতেন, এবং ইয়েট অলওয়েজ কি হচ্ছে, হাফ অ্যাবজর্ব, এবং তিনি সবসময় কি থাকতেন, হাফ অ্যাবজর্বড, অর্থাৎ তিনি অ্যাবজর্ব মানে কি, কোনো কিছু অর্ধ নিমজ্জিত অবস্থায় থাকতেন, অর্থাৎ তিনি অন্য কিছু কথা চিন্তা করতেন, মায়ের কথা হয়তো চিন্তা করছেন, কারণ তার তো একটা কোয়ালিটি ছিল, তিনি যে কোনো টাইমই
কথা বলছে, কথা বলতে বলতে যে কোনো টাইমে তিনি সমাধিতে চলে যেতে পারতেন। আর সমাধি মানে কি? সমাধি মানে হচ্ছে তোমার ডিপ মেডিটেশন, ঠিক আছে, এবং অ্যাবজর্ব ইন সামথিং উইদিন। তারপরে অ্যাজ হি হেল্ড বাই সাম স্পেল, তাকে যেন দেখে মনে হতো তিনি কি হয়েছে, তিনি যেন কোনো জাদু, স্পেল মানে হচ্ছে তোমার, স্পেল মানে হচ্ছে কি, স্পেল মানে হচ্ছে মন্ত্র, জাদু মন্ত্র, অর্থাৎ তিনি যেন কোনো জাদুর দ্বারা, জাদু মন্ত্র দ্বারা আচ্ছন্ন হয়ে আছেন, এবং হি কুড নট ব্রেক, এবং সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন না। অর্থাৎ তিনি এই যে এই জায়গাটাতে আমরা কি বললেন, কি বুঝতে পারলাম, যে স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, অর্থাৎ তিনি সন্দিহান ছিলেন যে সিস্টার নিবেদিতা এই যে দুটো কন্ট্রাস্ট আইডিয়া, একটা হচ্ছে ডেফিনাইট ওয়ার্শিপ, মানে তোমার কি বলবো, স্কিম অফ ওয়ার্শিপ, বিশেষ ভারতীয় পুজো পদ্ধতি, এবং এই যে বৈদান্তিক যে তোমার থিওরি অফ ব্রহ্মের যে থিওরি, এই দুটোর মধ্যে পার্থক্য তিনি বুঝতে পারবেন কি পারবেন না। কিন্তু সৃষ্টি নিবেদিতা কি বলছেন, তিনি স্বামী বিবেকানন্দ তিনি নিজেই স্বয়ং কি ছিলেন, এই দুটো থিওরির মধ্যে তিনি ইউনিয়ন ঘটেছিলেন, তিনি সেটা নিজেও জানতেন না। এবং এই বলতে বলতে তিনি কি হয়েছে, সব সময় কি করতেন, তিনি একটা হাফ টক, মানে বলতে বলতে অর্ধ বিড়বিড় কিছু বলছে, হঠাৎ তিনি একদম মানে অন্য কিছু ধ্যানে নিমজ্জিত অবস্থায়, এবং তিনি যা বলতেন তিনি সেটি ক্লিয়ার করে বলতেন, ঠিক আছে, এবং টুকরো টুকরো ভাবে অ্যান্সার তিনি দিতেন। এবং তাকে দেখে স্বামী বিবেকানন্দ দেখে মনে হতো তিনি যেন কোনো যা মন্ত্র, কোনো জাদু বলে কেউ যেন বশ করলে, কোনো মন্ত্র কার উপর কিছু বললে যেমন তিনি ঘুরে থাকেন, তিনি যেন সেই ঘুরে রয়েছেন, এবং সেখান থেকে তিনি কি করছেন, তিনি বেরিয়ে আসতে পারছেন না। বোঝা গেল? আজকে আমরা কিন্তু এইটুকুই করব। এবার দেখবো আমরা যেটুকু পড়লাম এখান থেকে আমাদের মানে এমসিকিউ এবং অ্যাসারশন বলো বা তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, যে কোনো শর্ট কোয়েশ্চেনের জন্য কি কি ধরনের কোয়েশ্চেন এখান থেকে তোমাদের দিতে পারে। দেখো এবার আমরা যেটা পড়লাম ওখান থেকে আমরা কিছু মানে ইম্পর্টেন্ট জায়গা সেগুলো নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমাদের এমসিকিউ বা আরো যে সমস্ত কোয়েশ্চেন আছে সেটা আসতে পারে, এইগুলোই কিন্তু মনে রাখতে হবে, এর বাইরে কিন্তু কিছু নেই। দেখো প্রথমে কি আছে, প্রথমটা আছে স্বামীজি নেভার ইম্পোজ হিজ ওন কনসেপশন অন এ ডিসাইপল, অর্থাৎ স্বামীজি কি চাপিয়ে দিতেন না, তার যে ইম্পোজ চাপিয়ে দিতেন না হিজ ওন কনসেপশন, অর্থাৎ তার যে নিজের যে ইমপ্রেশন ছিল, ঠিক আছে, তার যে নিজের ইমপ্রেশন ছিল সেটা কখনোই শিষ্যদের উপর তিনি জোর করে চাপিয়ে দিতেন না, এটাই ছিল তার ফ্রিডম অফ থট, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, ইন হার পাস্ট লাইফ সিস্টার নিবেদিতা ওয়াজ অ্যান এডুকেশনিস্ট, ঠিক আছে, তিনি কি ছিলেন, একজন শিক্ষাবিদ ছিলেন। 3 নম্বর, উইথ হোয়াট ডিড নিবেদিতা কম্পেয়ার দ্য বিগিনিং of her worship of Kali, তার worship of Kali when he realized the Indian consciousness, ঠিক আছে, এবং তিনি যখন বুঝতে পারলেন যে এবার টাইম হচ্ছে মানে দ্য টেকিং অফ ইন্ডিয়ান ওয়ার্শিপ ইন হার কনসিয়াসনেস, তার যে চেতনাতে এবার ইন্ডিয়ান পদ্ধতিটাকে, পুজোর পদ্ধতিটাকে গ্রহণ করা, তখন তিনি কালী পুজোতে মনোনিবেশ করলেন যে এবার আমাকে কালী পুজো করতে হবে। এবং সেই কালী পুজোটাকে তিনি কার সঙ্গে কম্পেয়ার করেছিলেন, যেহেতু লার্নিং ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা শেখার সঙ্গে, লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, আর কার সঙ্গে, দ্য টেকিং বার্থ, তাই না, টেকিং বার্থ ডেলিবারেটলি, টেকিং বার্থ ইন এ নিউ রেস, তাই না, অর্থাৎ নতুন একটা ভাষা শেখা এবং ডেলিবারেটলি কথাটা মানে কি, মানে নিজে থেকে ইচ্ছাকৃত ভাবে, ঠিক আছে, একটা নতুন মানব গোষ্ঠীতে জন্ম নেওয়ার মতো। নিবেদিতা সেট হারসেলফ এন্টায়ার ইনটু, কার মধ্যে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন, কার মধ্যে, কালী ওয়ার্শিপ,
তাই না? কালী পুজোর মধ্যে হু কল্ড কালী দ্য ভিজন অফ শিবা, ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ শিবেরই দর্শন। কালীকে বলেছিলেন ভিজন অফ শিবা। কে বলেছিলেন? বলেছিলেন সিস্টার নিবেদিতা, তাই না? তারপর দেখো যে মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগর, এই যে মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগর লিভড ইন, কিভাবে থাকতেন? সেক্লুশন, লোনলি থাকতেন, ঠিক আছে। সেক্লুশন কথাটা মানে হচ্ছে লোনলি, অন হিজ হোম, কোথায়? জোড়াসাঁকোতে। এখান থেকে বলতে পারে যে কোথায় তিনি কি কোন কন্ডিশনে থাকতেন, সেক্লুশন, এবং কোথায় থাকতেন? জোড়াসাঁকোতে। বোঝা গেল? এর বাইরে কি আছে? এর বাইরে কিছুই নেই। তারপর দেখো অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা ওয়ান মাস্ট স্পিক টু ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ। এটা ভালো করে মনে রাখতে হবে যে সিস্টার নিবেদিতা মানে মত অনুসারে যে একজনের সাথে কথা বলতে হবে কি হবে? যেমন ওয়ান মাস্ট স্পিক হিজ ওন ল্যাঙ্গুয়েজ। রিলিজিয়ান কি? অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা রিলিজিয়ান ইজ, এখানে লিখতে হবে যে রিলিজিয়ান ইজ লাইক, কেমন? যেমন ওয়ান মাস্ট স্পিক হিজ ওন ল্যাঙ্গুয়েজ। যে কথাটা তিনি কি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ শুনে তার ফেসটা লাইট আপ হয়ে গিয়েছিল এবং তিনি বলেছিলেন ওয়েল, এবং এটাই হচ্ছে যে সত্য কথা, যেটা স্বামী বিবেকানন্দ এই ট্রুথটা কিন্তু বলেছিলেন তাকে। তারপর দেখো ইফ দ্য ফরেন ফ্রেন্ডস ক্যান অ্যাটেন্ড দ্য নিবেদিতাস লেকচার, কোথায়? কালীঘাটে। কারা? ফরেন ফ্রেন্ডস, ঠিক আছে। তাহলে তাদেরকে কি করতে হতো? দে হ্যাড টু রিমুভ দেয়ার শুজ, তাদেরকে জুতো খুলতে হতো, এবং and sit on the floor like other people, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো স্বামীজি মেড বাই সাই রেফারেন্স, একটা সাই রেফারেন্স দিয়েছিল একটা লাজুক লাজুক ভাবে, কি কার? এটা মনে রাখতে হবে কার? কলোনেল হেজ, কি কবিতা থেকে? গার্ডিয়ান্স অ্যাঞ্জেলস, এটা মনে রাখতে হবে। গার্জিয়ান অ্যাঞ্জেলস কার লেখা? কলোনেল হেজ। স্বামীজি ফাইনালি স্বামীজি এক্সপ্রেসড হিজ বিলিভ, অবশেষে স্বামীজি তার যে বিশ্বাস কিসে প্রকাশ করেছিলেন? যে ব্রহ্ম অ্যান্ড গড, অ্যান্ড দি গড অ্যান্ড দ্য গডের উপর তার মত প্রকাশ করেছিলেন। বোঝা গেছে? তারপরে দেখো ফলোইং আপ হিজ ট্রেন অফ থট, অর্থাৎ এই সমস্ত কথা চিন্তা করতে করতে কি করলেন? স্বামীজি ড্রপ কিসে, কোন কন্ডিশনের মধ্যে চলে যেতেন? ইনটু এ মুড অফ কি? হাফ সলিলকি, অর্থাৎ হাফ সলিলকি মানে সলিলকি কথাটা মানে হচ্ছে না তোমার সেলফ টকিং, নিজে নিজেই কিন্তু অর্ধেক শোনা যেত না, বিড় কিছু বলতো। আর কি কি করতো? টকিং কিভাবে বলতো? কথা বলতো ডিসজয়েন্টেডলি, খাপ ছাড়া, ঠিক আছে। অ্যান্সারিং কি করতো? ওই অবস্থায় অ্যান্সারিং কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিত। এন্ড হাফ অ্যাবজর্ব থাকতো, কিসে? মানে অ্যাবজর্ব কথাটা মানে হচ্ছে নিমজ্জিত থাকা, ডুবে থাকা। কোথায়? সামথিং উইথ, ঠিক আছে, অন্য কোনো একটা জগতে যেন হাফ মানে অ্যাবজর্ব থাকতো, যেন মনে হতো তিনি কোথায় আছেন? একটা ম্যাজিক্যাল স্পেলের মধ্যে আছে, যেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন না। বোঝা গেল? তো আজকে আমাদের 3 নম্বর ভিডিওটাতে আমরা যেটা পড়লাম তার সম্পর্কে কি কি শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ, এগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম, ঠিক আছে। এবার যে আমাদের নেক্সট ভিডিওটা, এর পরের পার্ট নিয়ে যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। স্টিল দেয়ার, স্টে কানেক্টেড উইথ র্যাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।